কেমন আছো স্বাধীনের মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম স্বাধীন শহরে কোন মেয়েকে পছন্দ করে? জি, দিনা। ওর সাথে কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একসাথে পড়েছে। বাবা খুব বড় লোক। বড় লোক হলেই তো ভয়। এ কথা বলতেছেন কেন ইমাম সাহেব? বিয়ে শাদীর সময় বড় লোকেরা তোমার খোঁজ খবর নেবে। হ্যাঁ, গরিবরা তো ছেলের বংশ পরিচয় জানতে চায় না, তারা শুধু ছেলেকে দেখে। বরপক্ষ গায়ে এলে তো ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষের দেখা পাবে, যারা তোমার ভালো চায় না। এত বছর পর আপনি আমার এটা কি কথা শুনালেন ইমাম সাহেব? আমার কাছে এলে তো আমি গৌরবের কথাই বলবো, কিন্তু আপনি মিথ্যে কিছু বলেননি, বাস্তব সত্য কথা। আমি তো বিষয়টা এভাবে ভেবে দেখিনি। আমি ভবিষ্যতের কথা বললাম, যা বললাম তেমন কিছু নাও ঘটতে পারে। আমি চাই না এমন কিছু ঘটুক যাতে তুমি কষ্ট পাও। থাক সে কথা। স্বাধীনের মা, তোমাকে আমি বলেছিলাম না, এই যে তুমি রোজ রোজ এখানে আসো, এই গাছটার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকো, কান্নাকাটি করো, এটা তোমার বিপদ ডেকে আনতে পারে। ইমাম সাহেব, আপনি তো ভালো করেই জানেন এখানে আমার। জানি বলেই বলি, কিন্তু যারা জানে না তারা তো সন্দেহ করবে। তারা ভাববে এই গাছের সাথে তোমার কিসের আত্মীয়তা। স্বাধীনের মা, যারা জানে না কি দরকার তাদের আবার নতুন করে সব জানিয়ে দেয়া। আপনি সারা জীবন আমার জন্য শুধু ভালোই চাইলেন। আল্লাহর সব বান্দারই উচিত মানুষের মঙ্গল চাওয়া। যাও, বাড়ি যাও স্বাধীনের মা, বাড়ি যাও। মা, কখন আসছিস?
আগে আসবি আমার জানাবি না? আগে জানলে তো আমি নলেন গুড়ের পাশ বানায় রাখতাম। কি হয়েছে বাবা? মুখটা তো শুকনো লাগতেছে কেন? মন খারাপ কেন? হরান লাগতেছে? অনেক খিদা লাগছে না? যাও যাও, টিউবওয়েলে ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নাও, আমি মিষ্টি শরবত বানায় আনতেছি। মা, কি রে? মা আমি শরবত খাবো না, তোমার সঙ্গে কিছু কথা আছে। বিয়ের ব্যাপারে কথা বলবি তো? আচ্ছা ঠিক আছে, বাস স্টপেজ থেকে এত দূর হাইটে আসছিস, আগে গলাটা ভিজিয়ে নে, তারপর কথা বলি। না মা, তার আগে আমার একটা কথা জানতে হবে। কি কথা? আমি কে, কি আমার পরিচয়? আমার ছেলে। তুমি কে? আমি কে মানে? আমি আসলে কার ছেলে, কে আমার বাবা? তুমি কি বীরাঙ্গনা? এতদিন পরে এসব প্রশ্ন কেন? হঠাৎ গজানো প্রশ্ন না মা, প্রশ্নটা ছিলই, আমি জানতাম না। কে তোকে কি বলেছে? যারা আমার মেয়ে দেবে তারা এই গ্রামে খোঁজ খবর নিতে এসে শুনে গেছে 3 রকমের কথা। 3 রকমের কথা? বলতে পারো 3 মাথার এক রাক্ষসকে নিয়ে গেছে এখান থেকে। এটা আমার অস্তিত্বকে নাড়া দিয়েছে, আমার জীবনকে বিষিয়ে তুলেছে মা। তাই এখন আমার জানতে হবে কে আমার বাবা, রাজাকার চুনি, নাকি পাকিস্তানি ক্যাপ্টেন সাদেক, নাকি মুক্তিযুদ্ধের সেজান? বলো মা, বলো কে আমার জন্মদাতা? বলো মা, আমার জন্মদাতা কে? তুই তো সবই জানিস, আবার নতুন করে কি বলবো? আমি তোমার মুখ থেকে শুনতে চাই মা। তুই কি বিশ্বাস করবি আমার কথা? করব, তবে প্রমাণ দিতে হবে তোমাকে। আমাকে প্রমাণ দিতে হবে তোর কাছে? প্লিজ মা, তুমি আমার দিকে তাকাও মা, আমার দিকে ভেবে তুমি প্রশ্নটা স্বাভাবিকভাবে নাও মা, প্লিজ। এর সঙ্গে জড়ানো আমার আর দিনের ভবিষ্যৎ মা। তুমি তো জানো মা, দিনার সাথে আমার সম্পর্ক সেই কলেজ জীবন থেকে। তার বাবা মা এখনো তো আমার কেউ নন, তারা তার মেয়েকে কোথায় বিয়ে দিবেন তারা তার খোঁজ নেবেন না? খোঁজ নিয়েছে? হ্যাঁ মা, গ্রামে যেই হোক যারাই হোক এমন খোঁজই দিয়েছেন। সত্য হোক মিথ্যা হোক, এই ঘটনার মূলে নিশ্চয়ই কিছু আছে। এসব তো আমি জানতাম না, তাই এই নিয়ে কোনোদিন কখনো কোনো প্রশ্ন করে নেই। তাই আজ যখন প্রশ্নটা এসেছে আমি তোমার কাছে জানতে চাই মা। বলো মা। তুই তো সবই জেনেছিস, আমার আর বলার কিছু নেই। রাগ করো না মা, আমার প্রশ্নের জবাবটা দাও। সত্যি যদি জানতে চাস তাহলে তোকে যেতে হবে মসজিদের ইমাম মৌলানা নিশান আলীর কাছে। মৌলভী নিশান আলী? তুমি যে একদিন এইসব প্রশ্নের সামনে দাঁড়াবে সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। তোমার মাকেও কথাটা বহুবার বলেছি। যাই হোক, এখন তোমার আমানত তোমার হাতে দিয়েই আমার দায়িত্ব পূর্ণ হবে বাবা। এই নাও, এখানে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। এটাই শহীদ এবং একই সাথে গাজী সেজান আহমেদের ডায়েরি। এতদিন আমার কাছে গচ্ছিত ছিল, এখন থেকে এ ডায়েরি তোমার। নাও বাবা। উনিশশো ৭১ 16ই ডিসেম্বর
দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ স্বাধীন হলো। অন্য সবার মতো আমরাও যে যে ফ্রন্টে ছিলাম, কি আনন্দে ছুটছিলাম যে যার বাড়ির দিকে। যদিও 9 মাসে আমি পুরো পরিবার হারিয়েছি। বাবাকে ধরে নিয়ে টর্চার চেম্বারে হত্যা করা হয়েছে আমার মুক্তিযুদ্ধে আসার অপরাধে। ওই একই কারণে ছোট বোনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আর্মি ক্যাম্পে, তার আর খোঁজ মেলেনি। এসব কিছুর ধকল সামলাতে না পেরে হার্ট ফেল করেছিলেন মা। তবুও সেই শহরে ফিরে যাচ্ছিলাম। চিত্রা নদী পার হতে গিয়ে থমকে দাঁড়ালাম। খরস্রোতা পানিতে অস্থির হয়ে আছে একটি মুখ, চুনি। আমরা একই ফ্রন্টে একসঙ্গে যুদ্ধে অংশ নিয়েছি। সেপ্টেম্বর কি অক্টোবরে সে যোগ দিয়েছিল যুদ্ধে। আমরা পরস্পরকে মিতা ডাকতাম, না নামের মিল নয়, মিল চেহারায়। সবাই ভাবত আমি আর চুনি যমজ ভাই কিনা। গলার স্বরও কেমন অদ্ভুত মিল ছিল। আমাদের রক্তের সম্পর্ক ছিল না, মিল ছিল আদর্শের। প্রতি মুহূর্তে একসঙ্গে বাঁচা মরার লড়াই। তবু যে রাতে রণাঙ্গনে ছুটত জ্যোৎস্নার বন্যা কিংবা অঝোর ধারার ননস্টপ বৃষ্টি, বড় কাতর বড় মধুর স্মৃতিতে ফিরে যেত চুরি। মাত্র 3 মাস আগে সে বিয়ে করে এসেছে গ্রামের সেরা সুন্দরী জেবুন্নেসাকে। অমন স্ত্রী রেখে যুদ্ধে আসার ইচ্ছে তার ছিল না। কিন্তু বর্ষা মাসে ঢাকা থেকে সাজোয়া লঞ্চ নিয়ে পাকিস্তানি সৈন্যরা যখন ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ সুন্দর রাইখালিতে, তখন যার যা ছিল তাই হাতে নিয়ে যুদ্ধে নেমেছিল। গ্রামের বৃদ্ধ, বালক, যুবক সবাই। কামড় বসাতে এসে শয়তানরা ফিরে গিয়েছিল দাঁত ভাঙ্গা অবস্থায়। গ্রামের কিছু তরুণী বধূ কন্যার উপর দিয়ে কিছু ধকল গিয়েছিল। যুবকরা শোধ নিতে দূরে থাকেনি, তখনই ছুটেছিল রণাঙ্গনের দিকে। সেই ছোটার টান এত প্রবল ছিল, চুনি এসেছিল সীমান্তে। আমরা এত একাত্ম, কিন্তু টের পাইনি কোন অশুভ ক্ষণে, কিসের প্রলোভনে চুনি গুপ্তচর হয়েছিল পাকিস্তানিদের। বিষয়টা ধরা পড়তে অনিবার্য শাস্তি, মৃত্যু। তার আগে অশ্রু এবং অনুতাপের মাধ্যমে সে আমাকে অন্তিম অনুরোধ করে গিয়েছিল, যুদ্ধ যখনই শেষ হোক তার মৃত্যুর খবরটা যেন জেবুন্নেসাকে পৌঁছানো হয়। আমার আর চিত্রা নদী পার হওয়া হলো না। চুনির বাড়ির পথ ধরলাম। পথে নানা বাধাবিঘ্ন, সদ্য স্বাধীন দেশের দিকে দিকে নানান বিশৃঙ্খলা। রাইখালিতে পৌঁছতে লাগলো 3 সপ্তাহ। চুনির বাড়ি খুঁজতে সূর্য ডুবল। বাড়ির ভেতরে প্রচুর হইচই। শোনেন মিয়ারা, আজ আমরা এখানে কি জন্য বিচারে বসেছি সে কথা এখন ইমাম সাহেব আপনাদের বলবেন। ইমাম সাহেব বলেন। জেবুন্নেসা তার স্বামী চুনি যুদ্ধে চলে যাবার পর টের পায় তার গর্ভের সন্তান। স্বামীর অবর্তমানে গ্রাম্য নিয়ম অনুযায়ী সেটা তার জানাবার কথা মাব্বর মৌলবীদের। যেহেতু চুনি জীবিত কে মৃত সেটা আমরা জানতে পারিনি, তাই আমরা ধরে নেবার পারি ওই সন্তান চুনির না। মিথ্যা কথা, মিথ্যা কথা। চুপ, একদম চুপ করে থাক। আপনি বলেন ইমাম সাহেব। ওই গোলমালের সময় কিছু মায়া মানুষের সাথে পাকিস্তানিদের কাছে ধর্ষিত হয় এই জেবুন্নেসাও। মিথ্যা কথা। আমি কোরআন দিয়ে শপথ করে বলতে পারবো আমি কোনোদিন বেআব্রু হইনি। আমার গর্ভের সন্তান আমার স্বামীর। এই গ্রামে যখন মিলিটারি আসছে তখন আমি বাপের বাড়িতে নাইর গেছি। ওই গ্রামে মিলিটারি যায়নি। আমি কোনোদিন বেআব্রু হইনি। সাক্ষী, সাক্ষী আছে কোনো?
আমি যে গায়ে ছিলাম না সারা পাড়া জানে। এই যে মিয়ারা, বিবিরা, এখানে এ বিষয়ে সাক্ষী দেবার মতো তোমাদের মধ্যে কেউ আছে? আছে আছে, আমার চাচা শ্বশুর, এক উঠানে পূব পশ্চিমে বাড়ি। কই সুনির চাচা, আগাও। চাচা, ও চাচা, আসেন বলেন। চাচা, ও চাচা, কই যান? আপনি চলে গেলে আমার সাক্ষী দিবি কে? চাচি, চাচি, চাচি। নাই, কোনো সাক্ষী নাই। ইমাম সাহেব, আপনি শাস্তির কথা কন। দুশ্মনের সন্তান গর্ভে ধারণের জন্য জেবুন্নেসাকে 100 দররা খাতি হবে, 100। কালু, এই তোমার দিন কথা হ্যালো, হুজুর, শুরু করো। থামেন, থামেন আপনারা, ওই তো জুলি ভাই, আমাদের জুলি ভাই বেঁচে আছে। থামেন, থামেন আপনারা। দেশ স্বাধীন করেছি আমরা এই জন্য একটা নিরীহ নিরপরাধ মেয়েকে এরকম মধ্যযুগীয় পন্থায় অত্যাচার করছেন? আপনারা কি অমানুষ? পাকিস্তানি ইবলিশ সাজা করতে পারেনি, আপনারা ওকে নিয়ে সেই নির্যাতন চালাচ্ছেন। যান, যা যা কাজে যান, যান বলছি। কেমন মানুষ আপনারা? এইসব ইবলিশের দোসরদের কাজের প্রতিবাদ করতে পারেন না? দেশ স্বাধীন করেছি আমরা এই জন্য। এরা যুগে যুগে এভাবেই নারীদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এদের কারণে এই লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। এই স্বাধীন দেশে এরকম অন্যায় আমরা হতে দেব না, কিছুতেই হতে দেব না। উনি বলেছিল তার বউ খুব সুন্দর। ঠিকই বলেছিল। পণ্ডিতরা বলে গেছেন পুরুষের প্রধান গুণ সাহস আর নারীর রূপ। 100 ভাগ খাঁটি কথা। বাবা চুনি, ভিতরে গিয়া দেখেন বউটারে মাইরা কি হাল করছে। দেখেছি। মলম লাগাই দিছি। আপনারা আজ থেকে যান। কিন্তু বাবা থাকা যাবে না তো। আপনারা যা পারবেন, আমি তো তা পারবো না। ঠিক আছে। আমার চিনতে পারেন নাই? আপনি? আমি, আরে রাইতখালী মসজিদের মুয়াজ্জিন নিশান আলী। ও হ্যাঁ হ্যাঁ, তা কেমন আছেন মুয়াজ্জিন সাহেব? ভালো, কিন্তু গ্রামের মাতবর, ইমাম আর ব্যাপারী সাহেব মিলে তোমার বইয়ের উপরে কি অত্যাচারটা নিয়ে করলো?
এ অন্যায়, অধর্ম, আল্লাহ সইবেন না। আসলে তোমার পরিবার সত্য বলার জন্য গ্রামের ওই 3 প্রধানের কাছে গিয়েছিল, কিন্তু তাদের এক জবাব, যা ভালো মনে করেছে তাই করেছে। তুমি না এলে ভাই তোমার বউকে তুমি জীবিত পেতে না। আসলে হয়েছে কি জানো, মেয়েদের বড় দোষ তার রূপ। তোমার বউ রূপসী বলে তার উপরে এত অত্যাচার হয়েছে, কিন্তু আল্লাহ তো দেখেছেন, তার চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। যাই ভাই, ইমাম সাহেব আবার খোঁজাখুঁজি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার মানে মুয়াজ্জিন সাহেব সুনির খুব কাছে মানুষ, খুব ভালো মানুষ মুয়াজ্জিন। আমার দরকার হবে তাকে। আপনি এই অবস্থায় বাইরে আসছেন কেন? কোথায় গিয়েছিলেন? গ্রামটা একটু ঘুরে দেখলাম। আপনি ঘরে যান, বিশ্রাম করেন। আপনি ঘরে আসেন। খুব কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে না। আপনার সাথে আমার কথা আছে। বসেন। আপনি সময় মতো না আসলে আমি বাঁচতাম না। যারে আপনি বাঁচাইলেন তার কাছ থেকে এরকম দূরে দূরে থাকতেছেন কেন? আপনি অসুস্থ। আপনি আমারে আপনি আপনি করতেছেন কেন? এই কয় মাসে আমি পর হয়ে গেলাম। না না, তা কেন? আপনি বলেছিলেন আর কোনোদিন দেখা হবে না। আমি বলেছিলাম দেখা হবে। দেখলেন তো কোনটা সত্য হলো?
তখন কি আমার মাথা ঠিক ছিল? আমারে মাফ করে দাও। দেখেন ওরা আমারে কিভাবে মেরেছে দেখেন, আপনি না এলে ওরা আমারে মেরেই ফেলতো। মারবে কি করে? আমি তো কোনো অধর্ম করিনি। কোথায় ছিল ধর্মের বিশ্বাস যখন সুনি বিশ্বাসঘাতকদের সঙ্গে গোপনে হাত মিলিয়েছিল? ধর্ম কেন জানান দেয়নি তারে বৈধতার খবর? এইগুলো ভ্রান্ত বিশ্বাস, কৃতকর্মের ফল মানুষকে এই পৃথিবীতেই পেতে হবে, জনসম্মুখে কিংবা অজ্ঞানে। কি ভাবতেছেন? তোমার চিকিৎসার কথা। ভালো ডাক্তার দরকার। আপনি আমার পাশে থাকলে আমার কোনো ডাক্তার লাগবে না। আমি তো ডাক্তার না। এখানে তো কোনো ডাক্তার নাই। মহাদেব কাকা যুদ্ধের শুরুতেই ওপারে চলে গেছে, আর কাউসার মামারে আলবদররা ধরে নিয়ে গেছে। ডাক্তার আনতে হলে তো আপনারা ঢাকায় যেতে হবে। পকেট তো ফাঁকা। ডাক্তার আনতে টাকা লাগবে না? ওরা বলতেছে আপনার এখনকার অবস্থার কথা। ওরা তো আর জানে না আপনি যুদ্ধে যাবার সময় মারে সিন্ধুকের চাবি দিয়ে গিয়েছিলেন। মা মারা যাবার সময় সেই চাবিটা আমারে দিয়ে গেছে, সেটা আমি আপনারে দিতেছি। এই নেন চাবি। সুনি ভাই, সুনি ভাই, মুয়াজ্জিনে গেল না? সুনি ভাই। হ্যাঁ, আপনার বন্ধু। কেমন আছো মুয়াজ্জিন? ভালো ভালো খবর আছে চুনি ভাই। মৌলভী সাহেব ফতোয়া দিয়েছেন জেবুন্নেসার যাবতীয় চিকিৎসার ভার বহন করতে হবে গ্রামের ওই 3 প্রধানকে। শুনে তো ইমাম সাহেবের মাথায় হাত। জেবুন্নেসার চিকিৎসা ওদের টাকায় করবো না, করবো আমার টাকায়। না শুনি ভাই, ওদের অন্তত একটু শাস্তি পেতে দাও। ওরা নিজেরাই পাপী। পাপীর দেওয়া অর্থে জেবুন্নেসার চিকিৎসা করবো না, ঢাকার থেকে ডাক্তার আনবো। বেশ, তুমি যা ভালো মনে করো তাই করো। ডাক্তার সাহেব কেমন দেখলেন? ডাক্তার সাহেব, আপনার স্ত্রী তো অন্তঃসত্ত্বা ছিলেন। জি। আমি বড়ই দুঃখিত ওনার পেটের বাচ্চাটি বেঁচে নেই। কি বলছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, শারীরিক আঘাতের কারণে ওনার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। রোগীর কিছু হবে না তো? না, সে ভয় নেই। আমি ব্যবস্থাপত্র দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। চলুন চলুন, আপনাকে এগিয়ে দিয়েছি। যুদ্ধের সময় হানাদার বাহিনী দেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব নষ্ট করে দিয়েছে। এখন আমাদের সবাইকে হাত লাগিয়ে সেইগুলো নতুন করে গড়ে তুলতে হবে। বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, গোলার ধান নদীতে ফেলে দিয়েছে, আমাদের মা বোনের অসম্মান করেছে, হালের গরু ছাগল জবাই করে খেয়েছে, সহায় সম্পদ লুট করে নিয়ে গেছে।
আমাদের জীবন বিপর্যস্ত করেছে। এখন আমি ঠিক করেছি তোমাদের সবাইকে নিয়ে আমি একটা সমবায় সমিতি গঠন করব, ঢাকায় যাব, এ ব্যাপারে সাহায্য জোগাড় করব এবং আমাদের গ্রামটাকে আবার পুনর্নির্মাণ করব। আমাদের যা যা বিনষ্ট হয়েছে সেগুলোকে আমরা সবাই হাতে হাত ধরে একসাথে আবার গ্রামটার আগের চেহারা ফিরিয়ে দেব। তোমরা আমাকে সাহায্য করবে কিনা বলো? করব। চুন্নি ভাই এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। চুন্নি ভাই এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। শুনে খুব খুশি হলাম। কাল থেকেই কিন্তু আমরা সবাই কাজ শুরু করব। রাজি সবাই? রাজি। চুন্নি ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। 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 ভাই এগিয়ে চলো। কাঁদছো কেন বউ? বেঁচে আছো এটা আল্লাহকে শুকুর করো। স্বামী ফিরে যাচ্ছে, ভগবানের আশীর্বাদে আবার বাচ্চা হবে। বিপদ আবার তো মানুষেরই হয় বউ, কান্দো না, থাকবো কান্দো না, বিপদ আবার তো মানুষেরই হয়। শুনি তো দেখি ফিরে এসেই গ্রামের ছেলেদের নিয়ে কাজ করা শুরু করেছে। তাই তো দেখতেছি। যে কাজ আমরা করব সেই কাজ তো এখন চুনি করতেছে। কথা তো আমার সেইটাই, গ্রামের সব সমস্যা যদি মিটে যায় তাহলে কেউ আর আমাদের মানবে? তখন তো সব শুনিলেই না তা বলে মানবে। একদম সত্য কথা। আমি তো এর কোনো ফতোয়া দেখছি না। আপনার মুয়াজ্জিন নিশান আলী তো তাদের পক্ষে শুনেছি। শোনেন সবাই, এখন আমাদের বড় কাজ হবে চুনির কোনো ভুল বের করা, তার কোনো দোষ খুঁজে বের করা। কালু? জি হুজুর, আমি বুঝেছি। শোনেন, বলো। আপনি আইজোর ঘরে শুবেন? আপনার একটা কথা ছিল। বলো। আপনি আমাকে সন্দেহ করেন না? বুঝলাম না, কিসের সন্দেহ? পাকিস্তানিরা আমারে নষ্ট করেছে, আপনি বিশ্বাস করেছেন? তাহলে সেদিন ওরা আমারে মাইরে ফেলতেছিল, আপনি আমারে বাঁচালেন কেন? এই কথার উত্তর আমি এখন তোমারে দিতে পারতেছি না জেবু। তবে তুমি বিশ্বাস করো, আমি কসম করে বলতেছি তুমি নিষ্পাপ, তুমি অতি। শোনো, আমাদের মূল উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সংস্কারকেও ঢেলে সাজাতে হবে এবং সেই কাজটা মসজিদ থেকে শুরু হইলেই ভালো হয়। আমাদের বৃদ্ধ ইমাম সাহেব, তিনি বৃদ্ধ হয়েছেন, পুরাতনপন্থী। আমার মনে হয় তার জায়গায় মসজিদের মুয়াজ্জিন নিশান আলী সাহেবকে ইমাম করলে সবার জন্যই মঙ্গল হয়। না, আমি বৃদ্ধ ইমাম সাহেবের প্রতি কোনো আক্রোশে এই কথা বলতেছি না। তিনি বৃদ্ধ হয়েছেন, তার বিশ্রামের দরকার। সব মানুষকেই একদিন তার পদ ছেড়ে চলে যেতে হয়। সরকারি চাকরির ক্ষেত্রে একটা বয়স সীমা থাকে। তা ঠিক বলেছেন, ঠিক বলেছেন। মুয়াজ্জিন নিশান আলী যুদ্ধে যায়নি, কিন্তু মসজিদের 2 নম্বর মুয়াজ্জিন হিসেবে সে গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে। এই পথে যারা বর্ডারের দিকে গিয়েছে সে ছিল তাদের গোপন আশ্রয়দাতা। সেই সময় তার সঙ্গে আমার যথেষ্ট হৃদ্যতাও হয়েছিল। আমার মনে হয় মুয়াজ্জিন নিশান আলী সাহেব ইমাম হলে সকলের জন্যই ভালো হবে। আমি রাজি। তোমরা রাজি না? হ্যাঁ, আমরা সবাই রাজি। ইমাম সাহেব, এই অপমান শুধু আপনার একার না, এ আমাদের সবার। আমরা এর বদলা নেব।
আজ ইমাম সাহেবের বিপক্ষে গেছে, কাল আমাদের বিপক্ষে যাবে। এখন ওর অপরাধ খুঁজে বার করার জন্যই আমাদের সবাইকে উঠে পড়ে লাগতে হবে। আপনারা যা ভালো বোঝেন তাই করেন, আমি আপনাকে সাথেই আছি। ও তুমি? কি হলো, চমকে উঠলেন যে? না, এমনি। আপনি আমার আর কত কষ্ট দিবেন? কেন, কি হয়েছে? আপনি আমারে পর করে রেখেছেন কেন বলবেন? আপনি আমার কাছে থাকেন না, আমার সাথে ভালো করে কথা বলেন না, সবসময় আমার এড়িয়ে চলে। আমার যদি কোনো দোষ হয়ে থাকে তাহলে বলেন না কেন? না না, তোমার কোনো দোষ নেই তো। তাহলে আমার সাথে ইরাম করতেছেন কেন? কেন যে এরাম করতেছি কেমনে বোঝাই? কি হলো, কথা কন না কেন? ঠিক আছে, আপনারা কিছু ক্ষতি হবি না, বুঝতে পারিছি। আমার নিয়ে আপনার মনে এখনো সন্দেহ আছে। শুনেন, কাল থেকে যদি আপনি আমার সাথে সব ব্যাপারে স্বাভাবিক না হন তাহলে আমি গলায় দড়ি দেবো, এই আমি কয়ে গেলাম। তোমার কারণেই আমি রাইখালি জামে মসজিদের ইমাম। আমার কারণে না, তোমার নিজের যোগ্যতায়। এখন বলো, আমি তোমার জন্য কি খেদমত করতে পারি? ইমাম সাহেব, এইখানে এসে তোমাকে সবচেয়ে আপন জেনেছি। আমি সামান্য বান্দা, তোমার এখন অনেক সুনাম। তুমি যুদ্ধ বিধ্বস্ত এই দেশটাকে করতেছো, এ কি কম কথা? কোনো গ্রাম প্রধানের মাথায় এই চিন্তা আসেনি। তাদের মাথায় যত ষড়যন্ত্র আর চক্রান্ত। আমি তোমাকে আজ একটা সত্যি কথা বলবো। কি কথা? তুমি যাকে সুনি ভেবেছো, আমি সেই সুনি নই। কি কি বলছেন আপনি? আপনি নয়, তুমি চুনি ভেবেছো, তুমিই বলো। তোমাকে আসল কথা বলি। এই হইল আমার কাহিনী। চেহারার এত মিল, এ তো বিশ্বাস করা যায় না। কণ্ঠস্বরও তো একই রকম। আমার ঝাঁকড়া চুল আর দাড়ি আমার আসল চেহারা ঢেকে দিয়েছে। এ তুমি কি শোনালে আমাকে? তোমাকে একটা কাজ করতে হবে। চুনির বিধবা স্ত্রী জেবুন্নেসার সঙ্গে আমাকে কলমা পড়াতে হবে। জেবুন্নেসা জানে তুমি চুনি? ওরে আমি রাজি করাবো। তুমি তো অনেক বিয়ে পড়াও, দোস্ত হিসেবে এই মধুর আয়োজনের কথা শুধু তুমি জানবে। কথা দাও। কিরে কালু? হুজুর, জব্বর খবর আছে। কি খবর? চুনি আসলে মুক্তিযোদ্ধা ছিল না, ছিল রাজাকার, পাকিস্তানের গুপ্তচর। তুই তো একটা জব্বর খবর নিয়ে এসছিস। এই একটা খবরই ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট। যা যা, ইমাম সাহেবের ব্যাপারে খবর দে, যা।
এইটা আপনার কেমন পাগলামি? নতুন করে আবার বিয়া পড়াইলেন। নতুন করে তোমাকে পেলাম, তাই নতুন করে জেবুন্নেসাকে কলমা পড়িয়ে গ্রহণ করলাম। ভালোই করেছেন। ছোটবেলায় তো নানি দাদি সিমটি খায়া কবুল বলছিলাম, এবার কিন্তু মন থেকে কবুল বলছি। সত্যি বলতিস? সত্যি। তালি তো তোমার একটা উপহার দিতে হয়। যাই, ওই হাসনাহেনার ঝাড়ের থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসি। না না কেন? রাতের বেলা হাসনাহেনার কাছে সাপ থাকে, আল্লাহর কসম লাগে আপনি যাবেন না। আচ্ছা ঠিক আছে, যাব না। কাছে আসো। না। না কেন? আপনি আমার অনেক কষ্ট দিছেন। এত কষ্ট দিছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি মাপ চাচ্ছি। সেজান, সেজান, সেজান। কি ব্যাপার বন্ধু, এত রাতে? এদিকে আসো, কথা আছে। কি হয়েছে বন্ধু? গ্রাম প্রধানরা জেনে গেছে চুনি রাজাকার ছিল, পাকিস্তানিদের দোসর। কি বলছো? হ্যাঁ, কাল ওরা চুনির বিচার বসাবে। শাস্তি ভয়ঙ্কর, মৃত্যুদণ্ড। কাগজপত্র নিয়ে তুমি তোমার সত্যিকারের পরিচয় দাও। তুমি শুধু আমার কথা ভাবছো বন্ধু, জেবুন্নেসার কথা একবার ভাবো। সে তোমার বিবাহিত স্ত্রী, আমি সাক্ষী দেব। কেউ বিশ্বাস করবে না, বরং আমার সাথে তুমিও ফেসে যাবে। আমি ঢাকায় হাইকমান্ডের কাছে যাব। যেতে পারো, কিন্তু কোনো লাভ হবে বলে মনে হয় না। আমি সামান্য একজন মুক্তিযোদ্ধা। হয়তো তুমি ফিরে আসার আগেই আমাকে। বেচারি জেবুন্নেসা, তাকে আমি ভালোবেসেছি। তার দাম এখন আমার কাছে অনেক। সে আমার সন্তানের মা হতে চলেছে। তাকে তো আমি কোনোভাবেই ব্যভিচারিণী আখ্যা দেবার সুযোগ করে দিতে পারি না। বরং তার জন্য থাকবে তোমার মতো বন্ধু। আমি জানি চুনি ভেবে ওরা আমাকে ফাঁসিতে লটকাবে, গলায় দড়ি পেঁচিয়ে দুদিক থেকে দুজন টান দেবে। বাঙালি চরিত্র কখনো এত নিষ্ঠুর ছিল না। 9 মাসে পাকিস্তানিরা এগুলো দীক্ষা দিয়ে গেছে। গড্ডালিকা প্রবাহের মতো মাতব্বরের লোকরা আর তাদের অশুভ দোসররা, তাদের তুলনায় আমার অনুসারীরা সংখ্যায় শুধু অল্প নয়, অস্ত্র জমা দিয়ে এসে নিরস্ত্র। বন্ধু নিশান, এই ডায়েরিটা আমি তোমার কাছে রেখে যাব। তুমি আমার সন্তানের জীবন্ত সাক্ষী হয়ে থাকবে। পারলে জেবুন্নেসাকে ওর বাপের বাড়ি দিয়ে এসো। এদেশে জন্ম নেওয়া রাজাকার গোষ্ঠীর বিরুদ্ধে আর একটা যুদ্ধ দরকার, নইলে শান্তির বাণী মুখে মুখেই ফিরবে, কার্যকর হবে না। অখণ্ড নীরব রাত্রি কখন শব্দময় হয়েছে, পাখির ডাকে প্রকৃতি স্পষ্ট হয়েছে সকলের আলোয়। ডায়েরির পাতায় যে জ্যোতির্ময় সুখ, তার শুদ্ধ দেহকে ফেলে দেওয়া হয়েছিল ধলেশ্বরীর স্রোতে। যে অপরাধীদের শাস্তি হয়নি, দিনে দিনে যাদের সংখ্যা আরো বেড়েছে, আমি তাদের ধ্বংস চাই বাবা।